সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালে আমি একটু বাইরে এসেছি, কারণ বাইরে তো আসি না এখন, আর বাইরে আসাটা কমেও গেছে, এত গরমে আসতে পারি না। তা এখন আজকে একটু বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর সকালবেলায় যে বৃষ্টিটা দেখার জন্য আমি বাইরে আসলাম। এখন সকাল নয়, এখন 9:30 বাজছে। টগরি রান্না করে দিয়ে চলে গেছে, আর আমি এখন বাইরে এসে একটু ফুলগুলো দেখে, বৃষ্টি দেখে ঘরে যাব, সামান্য কিছু রান্না করব। তো ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে চলো আমিও দেখলাম, দেখে এবার চলো ঘরে যাই। ঘরে গিয়ে কিছু রান্না করি। প্রতিদিন তো আমি রান্না করি না জানোই, কিন্তু কিছু কিছু যেগুলো খেতে ইচ্ছে করে, নিজের মতো করে খাবো, সেই জিনিসটা টগরিকে আমি বলি যে তুমি রেখে দাও, আমি করে নেব, তুমি শুধু জোগাড় করে দিয়ে যাও। তো টগরি সেটা জোগাড় করে দিয়ে গেছে। পনিরটা রান্না করব আমি। টগরি তার জন্য টমেটো কেটে, আদা বেটে, তারপরে আলু ভেজে, পনিরের আলু ভেজে এগুলো রেডি করে রেখে গেছে। তা আমি পনিরটা রান্না করব, সেই কারণে আমি একটু করে পনিরটাকে একটুখানি গরম জলে দিয়ে নিচ্ছি, যেভাবে আমি করি, আর একদম নর্মাল রান্না করব। তোমরা দেখো আমি একদম নর্মাল পনির কিভাবে রান্না করি, ওইভাবেই একটু খেতে ইচ্ছে করলো যে নিজে করে খাই, সেই কারণে আমিই রান্না করছি, আর সর্ষের তেলে করব। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। সকাল থেকে টগরি এসেছিল, এসে রান্না করে দিয়ে গেছে। কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এখন আমি করছি হচ্ছে শুধু পনিরটা আমি রান্না করব, আর বাকিটা ও জোগাড় করে দিয়ে গুছিয়ে রেখে রান্না করে দিয়ে গেছে। তা পনিরটা আমি রান্না করব, সেই জন্য পনিরের সমস্ত ব্যবস্থা করে নিলাম দেখলেই। আর আজকে থেকে শুরু করছি। হ্যাঁ, আমি একটু তেল বেশি দিই রান্নার সময়, একটু বেশি দিই, কারণ এটা খেয়াল করতে হবে আমার পরিমাণ সবজির কতটা হয়। 4-5টা পটল বা 8-10টা পটল দিয়ে রান্না করলে, বা একটুখানি জিনিস দিয়ে রান্না করলে তেলটা কম দেওয়া হয়। আর যদি সবজির পরিমাণ যদি এতটা হয়, তাহলে পরে আমাকে সেই পরিমাণ তেল দিতেই হবে। আর আমাদের বাড়িতে একটু সবজিটা সবাই বেশি খায় বলে একটু সবজিটা বেশি রান্না করতে হয়, এটা একটা ব্যাপার। হ্যাঁ, তেল বেশি খাওয়া ঠিক না আমি জানি, খুব বেশি তেল দেওয়াটাও ঠিক না, সবই আমি জানি, কিন্তু যেহেতু সবজির পরিমাণটা অনেকটা হয়, আমার ধরো 30-35টা পটল একদিনে রান্না হয়, তার বেশিও কোনোদিন হয়। এবার এতগুলো পটল ভাজতে গেলে আমার সেই পরিমাণ তেলটা লাগবে। আমি যদি 2 রসুন তেল দিই বা সামান্য একটু তেল দিয়ে দিই, তাতে আমি অতগুলো পটল ভাজতে পারবো না। তবুও টগরি যখন রান্না করে, টগরি কিন্তু তেলের পরিমাণ খুব কম দিয়েই রান্না করে। আমি দিলে একটু পরিমাণটা বেশি হয়ে যায়, কারণ অতগুলো পটল বা অতগুলো সবজি সামান্য একটু তেল দিয়ে আমি রান্না করতে পারি না। তাই তোমরা ভাবো যে হয়তো আমি অনেকটা তেল দিয়ে ফেলছি, অনেক বেশি দিয়ে ফেলছি, কিন্তু আসলে সেটা নয়। আসলে সবজির পরিমাণ বেশি থাকে বলেই তেলের পরিমাণটা বেশি দিতে হয়, কারণ যেরকম পরিমাণ সবজি থাকে সেরকম পরিমাণ তেল। দেখো পটল বললাম তো, শুধু একটা উদাহরণ দিলাম, একটা বড় মোচা একদিন আমাকে রান্না করতে হয়। যদি একটা লাউ আনে, সেই লাউ 2টো লাউ আমাকে একদিনে রান্না করতে হয়। এবার 2টো লাউ যদি আমি একদিনে রান্না করি, তাহলে আমাকে সেই পরিমাণ তেল দিতে হবে। যদিও লাউয়ে তেল খুব কমই লাগে, তাহলে সেই পরিমাণ তেল দিতে হবে। ঠিক সেই কারণে আমার তেলের পরিমাণটা বেড়ে যায়। তোমরা কিছু মনে করো না, কিছু ভেবো না যে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে রান্না করি, তা নয়। সবজির পরিমাণ বেশি থাকে বলেই আমাকে তেলের পরিমাণটা বেশি দিতে হয়। দেখতে থাকো, আমি চেষ্টা করব অল্প তেলে রান্না করার, কারণ অল্প তেল খাওয়া খুব ভালো, কিন্তু চেষ্টা করব যে সবজির পরিমাণটা যদি কমানো যায়, কারণ সবজিটা একটু বেশি পরিমাণে আমরা সবাই খাই, তো সেই জন্য একটু সবজিটা আমাদের বেশি লেগে যায়, অল্প সবজিতে হয় না। দেখো নিশ্চয়ই আমি যখন রান্না করি 1 গামলা 2 গামলা, একটা সবজি হয়তো 2টো জায়গায় রাখতে হয়, বড় বড় গামলা, ছোট গামলা না যেগুলো দেখো। সেই কারণে আমার একটু তেলটা বেশি লেগে যায়, তেল মশলা যায় বলে একটু বেশি লাগে। কিন্তু প্রতিদিন আমি রান্না করি না, প্রতিদিন টগরি করে। টগরি তেলটা খুব কম দিয়েই রান্না করে। যেদিন আমি করি সেদিন একটু তেলের পরিমাণ বেশি হয়ে যায়। তাহলে দেখতে থাকো, তেলের কাহিনী বলে দিলাম, তেলের গল্প তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, তোমরা দেখতে থাকো। পরে আমি কি করছি সেটা দেখতে থাকো। আর
তোমরা আরেকটা কথা আমাকে বলবে, আমার চোখ মুখটা যেটা ফোলা দেখছিলে তোমরা কদিন, সেই ফোলা ভাবটা একটু কমেছে কিনা তোমরা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, কারণ প্রচুর পরিমাণ মুখ ফুলে গিয়েছিল। সেটা আমি চেষ্টা করছি যাতে না মানে ফোলাটা যাতে কমে। তা তোমরা একটুখানি কমেন্ট করে বলো যে কমছে কিনা, মানে পুরোপুরি তো কমেই আমিও বুঝতে পারছি, কিন্তু কমার দিকে যাচ্ছে কিনা সেটা তোমরা একটু জানিও। তাহলে দেখতে থাকো পরপর আমি কি কি করছি। হ্যাঁ, সবজি রান্নার কথা তোমাদের সঙ্গে যেটা বললাম, তা আমাদের যেটা হয় সেটা পটলে মানে আলু পটলের তরকারি যখন আমি করি তখন তাতে আলুটা খুব কম দেওয়া হয়, মানে একদমই কম, হয়তো একটা ছোট্ট আলু দেওয়া হলো সেই সবজিটায়, কিন্তু পটলটাই বেশি থাকে। এবার আমি যে হয়তো 30, 35, 40 যে কটাই বলি পটল দিই, পটল দেখবে ভাজলে একদম একটুখানি হয়ে যায়, সেই কারণে বেশি পরিমাণ দিতে হয়, যেহেতু আলুটা একদম কম দিই। আর তেল খাওয়া, তেল বেশি খেলে ক্ষতি হয় শরীরে, এটা সত্যি কথা, কিন্তু মানে সব ক্ষেত্রে যে এটা ঠিক তা নয়, সব ক্ষেত্রে তেল বেশি খেলে ক্ষতি হয় সেটা নয়। আমার মনে হয় আমি তেল বেশি খাই, হ্যাঁ, তবে কি এতগুলো সবজি রান্না করাতে এতটা পরিমাণ তেল দিচ্ছি ঠিকই, কিন্তু যারা বাইরে খাবার অর্ডার দিয়ে দিয়ে খাচ্ছে, দেখো আমরা যেমন বাইরের খাবার অর্ডার দিয়ে খুব কমই খাই, খুব কম, রেয়ার, মাঝে সাঝে, আমাদের দেখবেই না যে বাইরের খাবার আমরা অর্ডার দিয়ে খাচ্ছি, খুব কম, মানে হয়তো মাসে একদিন খাই বাইরের কোনো খাবার এই রকম। আবার যদি বাইরে কোথাও যাই তাহলে হোটেলে গেলে আমরা ওই ডাল ভাত মাছই খাই, অন্য কিছু যে খাওয়া, ভালো ভালো জিনিস খাবার খাওয়া, এই জিনিসগুলো খাই না। সেক্ষেত্রে কি হয়, যখন ধরো তুমি বাড়িতে সারাদিন একদম নর্মাল খুব কম তেলে দুটো সবজি রান্না করে দুপুরবেলাটা খেয়ে নিলে, সকালবেলাটা খেলে, আর রাত্রিবেলায় তুমি কোনো বাইরের খাবার অর্ডার দিয়ে খেলে, তোমার কোনো লাভ হলো না। তুমি ওই যে 7 দিন ধরে কম খাচ্ছ বা একদম তেল খাচ্ছ না, কিন্তু ওই একদিন বাইরের খাবার অর্ডার দিলেই তোমার সেই মানে ক্ষতিটা, মানে যেটা তোমার লাভ হলো আর কি, সেই লাভটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আবার প্রচুর দিন সময় লাগে। সেই কারণে শুধু ঘরে একটু তেল বেশি খেলেই যে বিরাট ক্ষতি হয়ে যায় আমার মনে হয় সেটা নয়। হ্যাঁ, তেল কম দিয়ে রান্না করাটা খুবই ভালো, যারা পারে তারা সত্যিই ভালো, কিন্তু আমি সত্যি কথা বলতে বেশি এতটা সবজি আমি তেল কম দিয়ে রাঁধতে পারবো না, পারি না। আর মানে পারি না এটা ঠিক, কিন্তু আমরা যে তেল খুব বেশি খাই সেটাও না, কারণ প্রতিদিন তো টগরি রান্না করে, আমি 7-এ 5-এ একদিন রান্না করি, তোমরা দেখতেই পাও, আমি হয়তো 7 দিনে একদিন রান্না করছি, কি 15 দিনে একদিন একটা সবজি করছি। এবার 15 দিন পর যদি একদিন একটা সবজি করি, কি 10 দিন পর একটা সবজি করি, সেই 10 দিন পর একটা সবজি ঘরে তেল দিয়ে রান্না করলে ক্ষতি নেই। আজকে রান্না হলো আলু ভাজা, আর এই যে এখানে মুসুরির ডাল, এই সসপ্যানে সেদ্ধ হচ্ছে মুসুরির ডাল, আর এখানে হয়েছে পনির দিয়ে আলু দিয়ে যেটা আমি রান্না করলাম সেটা, আর এটা হয়েছে মোচা। তো মোচাটা অর্ধেকটা তুলে রাখা হয়েছে আর অর্ধেকটা এখানে রাখা আছে, এটা অর্ধেকটা, তার মধ্যে খানিকটা টিফিনে দেওয়া হয়ে গেছে বুয়াইকে, আর এটাও অর্ধেকটা অর্ধেকটা করে আলাদা তুলে রাখা হবে, কারণ এটা অনেকটা বড় জায়গা, এই জায়গাটাতে খানিকটা তুলে রাখা হবে। তাহলে এই আজকে রান্না হলো, দেখতে থাকো বাকি সময়টা কি করছি। এই যে কথাগুলো ছিল না আগে, যে আপরুচি খানা পর রুচি পড়না, এই কথাগুলো কিন্তু এখন আর চলছে না। মানুষ নিজের রুচিতে যে খাবে তাতেও বাধা, তাতেও তোমার কমেন্ট আসবে, তোমরা এই করো সেই করো এই করো, তুমি নিজের রুচিতে খেতেও পারবে না। আবার তুমি ভাবছো পরের রুচিতে পড়বে না, পরের রুচিতে তুমি পোশাক আশাক পরতে পড়ো না, কারণ আমি যদি বলি যে আমার এই পোশাকটা ভালো লাগছে না, তুমি এই পোশাকটা পরো না, তুমি কি সেটা শুনবে? না কেউ কি সেটা শুনবে যে না এই পোশাকটা ওর ভালো লাগছে না, আমি এই পোশাকটা পরবো না, বা এই পোশাকটা এখন পরলে চলে না, পছন্দ করে না মানুষ। কিন্তু দেখো রাস্তায় বেরিয়ে বেরিয়ে সেই তোমার অপছন্দের পোশাকগুলোই কত মানুষ পরে বেড়াচ্ছে, তুমি যদি তার সামনে গিয়েও বলো যে তোমার এই পোশাকটা না আমার ভালো লাগছে না, সে কি করবে? তোমাকে দুখান চড়থাপ্পড় দিয়ে দেবে। আবার সেই উল্টে হয়তো কোনো সময় তোমাকে বলে দিল যে তো এই কালারটা না ভালো লাগে না, একই কালার একভাবে পরে যাও তো ভালো লাগে না, কালার চেঞ্জ করে পরো এবার। এই যে ব্যাপারগুলো, যেমন ধরো আমি শর্ট কুর্তি পরি, এই শর্ট কুর্তি পরার জন্য আমাকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু কি মানে হয়তো তাদের খারাপ লাগে, ভালো লাগে না, কিন্তু আমি যদি তাদেরকে বলি তোমরা লং কুর্তি পরো না, তোমাদের লং কুর্তি পরাটা আমার পছন্দ না, তাহলে তারা কি সেটা শুনবে না। কিন্তু আমি তো তাদের কখনো বলি না যে তোমরা লং কুর্তি পরো না।
আমি শর্ট কুর্তি পরি ঠিকই, কিন্তু এতটাও শর্ট পরি না যাতে দেখতে অশোভনীয় লাগে। যথেষ্ট ভদ্র, যথেষ্ট শোভনীয় পরি। কিন্তু আমাকে হয়তো কেউ বলে দিল, আমার খারাপ লাগলো, আমি তখন ভাবি যে আমি যাকে বলবো তারও ঠিক সেই রকমই খারাপ লাগবে। তাই যার যেরকম পোশাক পরার রুচি সে সেরকম পরুক। তবে আমার মানে মনে হয় একটু ভদ্র পোশাক পরলে, একটু শোভনীয় পোশাক পরলে ভালো লাগে। কিন্তু এখন যে সমস্ত পোশাক আশাক মানুষ রাস্তাঘাটে পরছে, তুমি কি কাউকে বলতে পারবে? পারবে না। তোমার রুচিতে না থাকলে তুমি তাকে যদি বলো, এমনকি তোমার নিজের কাছের মানুষকেও তুমি বলতে পারবে না যে বলো যে এই পোশাকটা ভালো লাগে না, তুমি পরো না। তোমাকে দু চার কথা শুনিয়ে দেবে, উল্টে যাতা বলবে, তোমাকে ব্যাকডেটেড বলবে, তোমাকে উল্টোপাল্টা কথা বলে বসে থাকবে, থেকে সে সেই পোশাকটাই পরবে। তাহলে আপরুচি খানা তুমি খেতে পারছো না, নিজের রুচিতে তুমি খাবারও খেতে পারছো না। তুমি একটু অন্যরকম খাবার খাও, তোমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে। আবার তারাও হয়তো সেই সমস্ত খাবারগুলো খেয়ে আসছে, তাদেরকে বলার আর কোনো উপায় থাকবে না। আবার হয়তো তুমি নিজের রুচিতে, পরের রুচিতে পোশাক তুমি সেটাও পরবে না, তুমি নিজের রুচিতেই পোশাক পরবে। তাই সময় পাল্টে গেছে ভাই, কথাবার্তা কিছু বলে লাভ নাই। যে যেরকমভাবে চলতে পছন্দ করে তাকে সেরকমভাবেই চলতে দাও। আর অসুখ বিসুখ, মোটা রোগা, এগুলো একটা আলাদা জিনিস গো। কিছু খেলেই যে কিছু হয়, কিছু না খেলেই যে কিছু হয় না, এগুলো ধারণা আমি আনতে পারি না। কারণ আমি কিছু কিছু এত মানে এই বয়সে যে অভিজ্ঞতা যা যা সঞ্চয় করেছি, কারণ আমার এই বয়সে আমি যে পরিমাণ হসপিটাল ডাক্তার ঘেটেছি, সেই হসপিটাল ডাক্তার ঘেটে আর তাদের পরামর্শ অনুযায়ী বুঝতে পেরেছি যে অসুখ বিসুখ সবসময় যে খাওয়া দাওয়াতে হয় তা নয়। তবে কন্ট্রোল করে চলা ভালো। আমি বলবো না যে আনকন্ট্রোল হয়ে যাও খাওয়া দাওয়ার প্রতি, সেটা বলবো না কখনোই। কিন্তু খাওয়া দাওয়ার জন্যেই যে অসুখ বিসুখ হয় এটা কখনো নয়। এটা যদি কেউ বলে আমি 100% তাকে বিশ্বাস করব না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো খাবারে ক্ষতি হয়, সেটা তাদের শরীরের উপর নির্ভর করে। সেই কারণে আমি বলবো না। শরীরের মোটা রোগা, হ্যাঁ বেশি খাবার খেলে, ফাস্টফুড খেলে মোটা হয়ে যায়, ঠিক আছে, মোটা হোক না। মোটা হয়ে সে যদি সুস্থ থাকে তাহলে অসুবিধা কোথায়? শুধু তো চোখের দেখাটাই, শুধু চোখে দেখাটাই খারাপ ভালো লাগা। শরীর বিক্রি করে তো আর কেউ পয়সা ইনকাম করছি না যে মোটালা হলে দেখতে খারাপ লাগছে, কালো হলে ভালো লাগছে না, রোগা হলে ভালো লাগবে। হ্যাঁ, চোখে দেখতে ভালো লাগার জন্যে তুমি পাতলা হও, তুমি তোমার ফিগার মেনটেন করো, তুমি শরীর, তোমার চেহারা দেখতে ভালো লাগার জন্য তুমি বিভিন্ন টাইপের জিনিস মাখো, ব্যবহার করো, সব ঠিক আছে। কিন্তু এমন নয় যে মোটা হয়ে যাওয়া মানেই একটা বিরাট বিপদ। কোনো বিপদ নেই। আমি এমন এমন মানুষ দেখেছি মোটা, তারা এক একটা পাতলা মানুষের থেকে বহুগুণ বেশি কাজ করে, বহুগুণ। যেমন আমার এক ননদের যা আছে আছে মানে মারা গেছে, বেঁচে নেই। সেই মানুষ যথেষ্ট বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। আর সেই মানুষ মানে বোধহয় 100 কেজি মতো ওজন হবে, একটা মহিলা 100 কেজি ওজন হবে। যেমন ফর্সা তেমনি মোটা তেমনি ফিগার। সেই মানুষ যে পরিমাণ পরিশ্রম করতে পারতো ধারণার বাইরে, তোমরা ভাবতে পারবে না যে কী পরিমাণ পরিশ্রম করতো। ওই যে গ্রামের বাড়ি, সেখানে ধানের গোলা, ধান, পাট, গম, তারপরে বাড়িতে মেশিনে সমস্ত ইয়ে হতো, মানে বিভিন্ন ধরনের কাজ, গরু বাছুর, গ্রামের অত বড় উঠোন। আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম, যখন যেতাম ননদের বাড়িতে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে এই উঠোন ওই মানুষ কিভাবে ঝাঁট দিচ্ছে। আমরা হলে বোধহয় গড়িয়ে বেড়াতাম, দিব্যি ঝাঁট দিয়ে খাড়া হয়ে আবার অন্য কাজ করতে চলে গেল। আর কি স্পিড তার কাজের, অথচ সেই মানুষ তো দিব্যি সুস্থ ছিল। মোটাটা একটা কোনো রোগ নয়, মোটাটা শুধু আমাদের চোখে দেখাটা মানে শোভা আর কি, চোখে সৌন্দর্য মোটা রোগাটা। কিন্তু সুস্থ থাকাটাই ব্যাপার। আমি এখন যা বুঝতে পারছি, আমি বেশ রোগা পাতলা সুন্দর ফিগার চোখের সামনে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছি, দেখো আমাকে কত সুন্দর লাগছে, অথচ ভেতর ফাঁপা, ভেতরে কিচ্ছু নেই, ঢুসঢাস করছে। এই ফিগার রেখে কোনো লাভ নেই, এরকম ধরনের ফিগার রেখে কোনো লাভ নেই। যেমন আমি আমার নিজের কথা বলছি। আমার যেমন এখন না একটু মোটা হয়েছি, আবার হয়তো রোগা হয়ে যাব, এই হলো সেই হলো, দেখছি রোগা হচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আমার তো কাজ পরিশ্রম করার মতো মানে সেই ক্ষমতাটা এখন নেই। আর যে পরিমাণ আগে পরিশ্রম করতে পারতাম, সেই পরিমাণ পরিশ্রম করার ক্ষমতা কমে গেছে ওষুধ খেয়ে খেয়ে। তাহলে আমার লাভটা কি হলো? আমি শুধু শরীরটাকে দেখিয়ে নিয়ে বেড়ানো, পরিশ্রম করতে পারবো না, তাহলে আমার সে শরীরের কী লাভ হলো শরীর রেখে? আর যে মানুষটা মোটা, আমি আমার বরের কথা বলছি, যে মানুষটা মোটা, সে মানুষটার বলতে হয় না অসুখ বিসুখ নেই,
বলতে হয় মানে বলাটা ঠিক না, সে তো মানে কী পরিমাণ পরিশ্রম করতে পারে তোমরা ধারণা করতে পারবে না, চোখের সামনে দেখলে তোমরা বুঝতে পারতে যে কী পরিমাণ পরিশ্রম করতে পারে। 6 ঘন্টা জার্নি করে আবার অত ঘন্টা স্কুল করছে, তাহলে সে সারাদিন এইভাবে পরিশ্রম করে যাচ্ছে। তারপর বাড়িতে থাকলে তো তার একটা মুহূর্ত বাড়িতে থাকে না, তাহলে সে ওই মোটা মানুষ কী করে পরিশ্রম করছে? তাহলে কোনটা লাভ বেশি, মোটা হয়ে পরিশ্রম করে শরীর সুস্থ থাকাটা, নাকি রোগা হয়ে শরীরে বিভিন্ন রকম অসুখ বাঁধিয়ে বসে থাকাটা? আবার একই খাবার সবাই খেয়েছি, আমি হয়তো খাওয়া কন্ট্রোল করি, আমি খাই না, কিন্তু আমারই শরীরে রোগ এত, অথচ ওরা খাচ্ছে যাচ্ছে, কোনো রোগ নেই। খাওয়াটা বন্ধ করাটা উচিত নয়, এটা আমি জানি, কারণ আমার যা অভিজ্ঞতা, খাওয়া বন্ধ করে শরীরের পরিশ্রম না করে বিভিন্ন রোগ বাঁধিয়ে কোনো লাভ নেই। খাও দাও, পরিশ্রম করো, হেঁটে চলে বেড়াও, সাংঘাতিকভাবে পরিশ্রম করো, দেখো সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। কাজেই মানে আমি এটাই বলতে চাইছি যে মোটা হওয়া সমস্যা না। হ্যাঁ, যদি তুমি মোটা হয়ে রোগ নিয়ে বসে থাকো তখন সেটা আলাদা ব্যাপার। তাই বলে কম খাবো, প্রথম থেকে আমি কম খেতে শুরু করব, আমার কি বয়স, আমার যে বয়সে এই আমার প্রেশারটা ধরা পড়েছে, সেটা আমি তাহলে 24 বছর বয়সে আমার প্রেশার ধরা পড়েছে, 24-এরও কম, কারণ আমি দেখিয়েছি 24 বছর বয়সে, আর প্রেশারটা ছিল তার আগে থেকে, 20-22 বছর বয়স থেকে ধরো আমার প্রেশার শুরু হয়েছে, আর আমি ওষুধ খাচ্ছি 24 বছর বয়স থেকে। তাহলে 22 বছর বয়সে যখন আমার হাই প্রেশার ধরা পড়েছে, আমি তখনও 2 বছর আমি ওষুধ খাইনি, তাই মারাত্মক হয়ে গিয়েছিল। তো 22 বছর বয়স থেকে যখন আমার প্রেশার, হাই প্রেশার, কোলেস্টেরল দুটোই আমার 22 বছর বয়স থেকে, তাহলে একটা বাচ্চা 22 বছর বয়স পর্যন্ত একটা মানুষ, তাহলে সে 5-7 বছর কিছু খায়, সেরকম তো কিছু খায় না। 5-7 বছরের বাচ্চা, 10 বছর বাচ্চা কী খাবে? তাহলে সে আর সেই সময় ধরে এত ফাস্টফুড ছিল না, আমার সময়ের কথা বলছি, এত ফাস্টফুড ছিল না, আমি ঘরের সাধারণ খাবার খেয়েই মানুষ হয়েছি। একই খাবার আমি খেয়েছি, আমার বোন খেয়েছে, অথচ আমার বোনের তো এত হাই প্রেশার নেই। যখন আমি বাবার বাড়িতে মানুষ হয়েছি সেই কথা বলছি। আমি শ্বশুরবাড়িতে গিয়েছি কদিন, তারপরেই তো আমার 6-7 বছর কি পরেই আমার প্রেশার ধরা পড়েছে। তো শ্বশুরবাড়িতে আমি গিয়ে কী পরিমাণ জিনিস খেয়েছি যে যার জন্য আমার হাই প্রেশার, কোলেস্টেরল হয়ে গেল? কিছুই তো খাইনি সেরকম। সেখানে গিয়ে অতগুলো সংসারের মধ্যে, অতগুলো মানুষজনের মধ্যে, গ্রামের বাড়ি, আমি তো সেখানে গিয়ে বিশাল হাইফাই কিছু খাইনি, কারণ আমার শাশুড়ি যে প্রচুর ইয়েভাবে রান্না করতো, প্রচুর তেল দিয়ে, প্রচুর মশলা দিয়ে, তাও না, গ্রামের রান্না, একদম সাধারণ রান্নাবান্না খেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমার এই ঘটনাটা ঘটলো কেন? আমার এত হাই প্রেশার হলো কেন ওই 22 বছর বয়সে? আবার আমার মা আর আমার বাবা একই রান্না করা খাবার খেয়েছে, আমার বাবার এত হাই প্রেশার, আমার মার কোনো হাই প্রেশার নেই, লো প্রেশার। তাহলে রোগ কখনো খাওয়া দাওয়া দিয়ে কিছু হয় না, শরীরের সুস্থতাটাই মেন। আমার এটাই বক্তব্য, শরীরের সুস্থ থাকাটাই আসল কথা। তুমি তেল খাও, মশলা খাও, যাই খাও, হজম করতে পারলে আর কোনো ব্যাপার নেই। তুমি মোটা হও, রোগা হও, শরীরটাকে চালনা করতে পারলে তোমার আর কোনো ব্যাপার নেই। কাজেই কে বলল তোমাকে মোটা, কে বলল তোমাকে রোগা, এই নিয়ে মাথা না ঘামিয়ে শরীরটাকে সুস্থভাবে চালনা করো, খাও দাও, বেঁচে থাকো, এটাই হলো ব্যাপার। তাই আপরুচি খানা, আপরুচি পড়না, কোনো সময়ের জন্য কারোর রুচিতে চলে লাভ নেই। মানে সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, নিজের মতো চলো, সুস্থ থাকো, শরীরকে নিজের মতো করে চালনা করো, তবে যতটা করো সৎ, সুস্থ, ভদ্র, এইভাবে চলো, ব্যাস, তাহলেই ঠিক আছে। অনেক জ্ঞানের কথা বলে দিলাম, কারণ অনেক দিন পর তোমাদের সঙ্গে এই সমস্ত বিষয়ে কথা বললাম আর কি, কারণ আমার অনেক দিন ধরে বিভিন্ন কথা শুনছি, বিভিন্ন কথা মনে হচ্ছে, অভিজ্ঞতা, রাস্তায় বেরিয়ে বিভিন্ন ধরনের কথা শুনছি, ট্রেনে যেতে গিয়ে বিভিন্ন ধরনের কথা শুনলাম, এরকম আর কি, বিভিন্ন কথা শুনতে শুনতে আমার মনে হলো এই কথাগুলো বলি, তাই বললাম। তা তোমরা ভেবো না যে প্রচুর জ্ঞান দিচ্ছি, আমি একটু মাঝে মাঝে এরকম ধরনের কথা যখন বলতে শুরু করি তখন বলে ফেলি। তা আসলে আমার নিজের শরীরটা এরকম, তো সেই জন্য আমি হয়তো প্রত্যেকের শরীর নিয়ে অতটা সচেতন হতে বলি না, কারণ না খাওয়াটা, না খেতে পারাটা যে কত কষ্টের সেটা আমার মতো মানুষ বোঝে। সেই জন্য বলি, যতদিন পারছো শরীরে, যতদিন তোমার কোনো অসুখ না হচ্ছে, তুমি মোটা হও না কেন, তুমি খাও, খাওয়াটা বন্ধ করো না। তাই নিজের ইচ্ছে মতো খাও, কাউকে বলো না যে তুমি এটা খেও না, এটা খাওয়াটা ঠিক না, এটা করো না, কারণ সে মানুষটা কত কষ্ট করে চলছে সেটা আগে ভালো করে তোমরা দেখো, তারপরে বোঝো, তারপরে সবাই বলো যে এই মানুষটা কত কষ্ট করে সেই দীর্ঘ এতগুলো বছর ধরে একইভাবে চলছে। এই কারণে এই এতগুলো কথা বলা। তা তোমাদের সঙ্গে অনেকগুলো গল্প করলাম, অনেক কথা বলতে বলতে আমার পুজো, রান্না, সমস্ত কাজ সেরে আমি আবার বিকেলে চলে গেলাম মেঘাদেরকে স্টেশনে তুলতে। সেখান থেকে এসে
একটু চা করে খেয়ে তারপরে আমি আজকের ব্লগটা শেষ করে দেব। অনেক দিন পর আমি তোমাদের আমার গোপাল বাবাজির পুজো স্নান সমস্ত কিছু শেয়ার করলাম। আমার গুরুদেব লোকনাথ বাবা সবার পুজো স্নান শেয়ার করলাম, কারণ প্রতিদিন শেয়ার করা হয় না, রেগুলার শেয়ার করতে গেলে ব্লগ বড় হয়ে যায়। সেই কারণে অনেক দিন পরে আবার শেয়ার করলাম, আবার হয়তো দুদিন পরে করব। তা এইভাবে তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এটাই বলার কথা। আর আমি দেখেছি কোথাও গেলে একটু বেড়ালেই ভিউজটা অনেক কমে যায়, কিন্তু কিছু করার নাই। এই যে স্মার্ট বাজারে গিয়েছিলাম, শিয়ালদাতে গিয়ে ওরা চলে গেল, আর আমরা স্মার্ট বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে দেখতে পরপর ব্লগগুলো। আমার পাশে থাকো, সাপোর্ট করো, ভীষণ ভালো লাগবে দেখতে। দেখো ভেতরে গিয়ে তো দেবে না, সেই জন্যে। শিয়ালদা গিয়েছিলাম, মেঘার বুবাই গেল, মানে মেঘা বুবাই গেল শ্বশুর বাড়ি গেল, মেঘা বাবার বাড়ি গেল। তো ওদেরকে তোলার জন্য স্টেশনে গিয়েছিলাম, ট্রেনের মানে শিয়ালদা স্টেশনে। ওরা ভাগীরথীতে গেল, ভাগীরথী এক্সপ্রেসে। ওদেরকে ছেড়ে দিয়ে স্মার্ট বাজার গেলাম। স্মার্ট বাজারে গিয়ে প্রচুর কেনাকাটা করেছি, বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, যে সেগুলো কিনে নিয়ে বাড়ি এসেছি। কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের সেগুলো দেখাতে পারছি না, আমি কালকের ব্লগে তোমাদের ওগুলো দেখিয়ে দেব, দেখতে থাকো। এই যে চা নিয়ে চলে আসলাম। মানে বাইরে যতই বেড়াই না কেন, আমার মানে বাড়িতে এসে একটু চা না খেলে, সে যত রাতই হোক, না খেলে ভালো লাগে না। আর একটা ব্যাপার কি, বাইরে এমনিতে লাল চা চিনি ছাড়া খায়, কিন্তু যেদিন একটু বেরোই মানে এরকম দূরে একটু বেরোই, হয়তো বেশ কিছুটা দূরে ঘুরতে গেলাম, ট্রেনে গেলাম, তখন দেখছি সে দুধ চা খাচ্ছে, কফি খাচ্ছে, সমস্ত খাচ্ছে বা বিক্রি হচ্ছে। তখন কি হয়, আমি সেখানে কিনে খাই না, কারণ আমার ওই ট্রেনে দুধ চা বা কফিগুলো কিনে খেতে ভালো লাগে না, স্বাদ লাগে না। বাইরে দোকানে খেলে ঠিক আছে, যখন সেটা বাইরে খাওয়া হয় না, বাড়িতে এসে তখন সেটা আমি তৈরি করে খাই। কারণ বাইরের তৈরি চাটা আমার ঠিক পছন্দ হয় না। আমি যদি ফ্লাস্কে করে তৈরি করে নিয়ে যাই তাহলে খাই, কিন্তু এই ট্রেনে কিনে চা আমি কোনো দিন খাই না, আমার একদমই ভালো লাগে না ট্রেনে চা কিনে খেতে। তবে স্টেশনে যেগুলো বিক্রি হয় সেই সমস্ত চাগুলো খুব ভালো লাগে। কৃষ্ণনগর স্টেশনে ভীষণ ভালো চা বানায়, কৃষ্ণনগর স্টেশনে আমি চাটা খুব ভালো খাই। আর শিয়ালদা স্টেশনে আমি কোনো দিন চা খাইনি, কোনো দিন না। আমার কৃষ্ণনগর স্টেশনের চাটা ভীষণই ভালো লাগে। সেই কারণে এসে আমি এরকম দূরে কোথাও গেলে সেখান থেকে ঘুরে এসে বাড়িতে এসে একটু দুধ চা বানিয়ে খাই, কারণ দুধ চা তো খাওয়া হয় না, একদমই খাওয়া হয় না। তো চলো, চা খেতে খেতে ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। কেউ নেই আজকে, আমরা দুজনে মিলে চা খাবো আর ব্লগ শেষ করব। দেখতে থাকো। এখন কিন্তু অনেক রাত, 10:30 পার হয়ে গেছে, তবুও আমি চা খাবো, খেতেই হবে চা। বাইরে থেকে আসলে আমাকে চা খেতেই হবে। শুভ সন্ধে। আজকে মানে আমরা বিকেলবেলায় স্মার্ট বাজার গিয়েছিলাম শিয়ালদা, বুয়াইদেরকে তুলতে বললাম, তো এসে আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, যেগুলো এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। শেয়ার করতে গেলে অনেকটা টাইম লাগবে, ব্লগ অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ওগুলো আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর এই যে সন্ধ্যেবেলায় দুধ নিয়ে আসলাম, নিয়ে এসে এখন দুধ চা, অনেক দিন পর মনে হচ্ছে একটু দুধ চা খাবো, মনে হলো, সেই জন্য দুধ নিয়ে এসে একটু দুধ চা করলাম। এখন অনেকটা রাত, 10:30 পার হয়ে গেছে, তবুও আমি একটু দুধ চা খাচ্ছি, কারণ বাইরে আমি যতই বেরোই তবুও বাইরের চা খেলেও বাড়িতে এসে একটু চা না খেলে ভালো লাগে না, সেই কারণে দুধ চা একটু করে নিলাম। আমি এখন দুধ চাটা খাবো, কেউ নেই, আমি আর বউয়ের বাবা দুজনে চা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।